বিপ্লব যতটুকু আমি পড়ি একাডেমিক্যালি, আর না, উনি তো বাস্তবে আছেন তো বিপ্লব না। বিপ্লব না, এবং বিপ্লব যেভাবে সংগঠিত হয়, যে রাজনৈতিক নেতৃত্বের দরকার, যে প্রজ্ঞার দরকার, এটা এই আন্দোলনে ছিল না। এই আন্দোলন আমরা মোটামুটি একমত হয়েছে যে এই আন্দোলন তো ছিল গণতান্ত্রিক বাংলাদেশের আন্দোলন, ভোটের অধিকারের আন্দোলন, এবং তার পাশাপাশি সরকার যে বল প্রয়োগ করছে বা সরকার যা যা করছে, ওই যে গুম খুন, আয়নাঘর, আপনার লুটপাট, এই সব কিছুর বিরুদ্ধে একটা গণতন্ত্র আন্দোলন, হরণ, ভোটের গণতন্ত্র। অধিকার হরণ। হ্যাঁ, গণতন্ত্রটা মূল ছিল। জি। কেন, এবং আন্দোলনটা আপনি খেয়াল করেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের দিন থেকে কিন্তু জিনিসটা, আন্দোলনটা ওই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার বিষয়টাতে গেছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি আমরা, তত্ত্বাবধায়ক সরকারে না যাওয়ার জন্য 14 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সো আন্দোলনটা মূলত তত্ত্বাবধায়ক সরকার বাতিলকে কেন্দ্র করে শুরু হয়েছে। তো এই আন্দোলনটা ছিল ভোটের অধিকারের আন্দোলন। এখন আপনি ফ্যাসিবাদের দোষর আপনি খুঁজতে পারেন, অসুবিধা নেই। আপনি 15-16 বছর, 20 বছর, 54 বছর ধরেও খুঁজতে পারেন, কোনোই অসুবিধা নেই। কেন, প্রশাসনের যারা আছে, মানে যারা এখন চাকরি বাকরি করছে, তাদের অ্যাভারেজ চাকরি 35 বছর করে। এখন আপনি ব্যাক ক্যালকুলেশন করেন, আজকে তো 2025, 35 বছর আগে যান, তাহলে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও রিক্রুটমেন্ট হয়েছে। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন 96 থেকে 2000, ওই সময়টাকে তো আমরা ভালো সময় বলি, ওই 10 বছর কিন্তু ভালো সময়। ওই দুইটা রুল কিন্তু সমালোচনাটা কম আছে, অনেক কম। তো সেইখানে রিক্রুটমেন্ট হয়েছে 2001 থেকে 2005-এ রিক্রুটমেন্ট হয়েছে। সুতরাং আপনি বলতে পারবেন না যে এই সব রিক্রুটমেন্ট এই ফ্যাসিবাদের সময় হয়েছে। এবং এদের যে টপ লেভেল রিক্রুটমেন্ট, এটা আমরা যেটা বলি, প্রথম একটা ফান্ডামেন্টাল জিনিস আমাদের আলোচনা করতে হবে। আমরা কি এই দেশে মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য এই দেশে আমরা কি ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এবং আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, যেটা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে, এনসিপি টেনসিপি কী করার চিন্তা করা হচ্ছে, তো এই যে ইন্ডিপেন্ডেন্টলি এরা কাজ করতে পারে, এটা কি আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক শাসক যারাই ছিলেন 54 বছর, আমরা তো করি না এটা। আর জামাত তো ক্ষমতার অংশীদার ছিল, সুতরাং জামাতও এটা থেকে বাদ পড়বে না। তারা ক্ষমতার অংশীদার যখন ছিলেন, তারা কি এই জিনিসগুলো করেছেন কিনা? আপনি যখন এগুলো কিছুই করলেন না, তখন আপনি বললেন যে ওই যে সরকারি কর্মচারী, যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কিছু উচ্চবিত্ত মানুষের ছেলে মেয়ে হয়তো এখানে চাকরি করে, তাদের সব দোষ, যত দোষ নন্দ ঘোষের মতো, সব দোষ তাদের। তারা ঠিকমতো চালায় না, তারা ঠিকমতো কাজ করে না। হ্যাঁ, তাদের অনেক সীমাবদ্ধতা আছে, তাদের মধ্যে অনেক দুর্নীতিবাজ আছে, তাদের মধ্যে দলবাজ আছে, হ্যাঁ, তাদের মধ্যে করাপশনের লোকজন আছে আছে তা আপনি এই যে আপনার পলিটিক্যাল নেতৃত্ব যারা দেশটা চালাবে, যেমন এখন ইউনূস সাহেব, আগে ছিল সব শেখ হাসিনার দোষ, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সব দোষ যায় তার কাঁধের মধ্যে পড়ে। এর আগে আমরা এরশাদের দোষ দিই, তাই না? আমরা তো একটা রাষ্ট্র ব্যবস্থায় যারা সরকার পরিচালনা করে তার প্রধান ব্যক্তিকে আমরা বলি যে উনি দোষী। তো এখন এই কাজটা তো সরকারের করার কথা। আপনার যদি মনে হয় যে আমি এদেরকে দিয়ে কাজ করতে পারছি না, যেমন এনবিআর সরকার এখন মনে করছে না যে এই কিছু লোককে বিতাড়িত করতে হবে, যদি এটা অন্যায়ভাবে করছে এবং আরও আলোচনা করার দরকার ছিল এটা, তো তারা বিতরণ করে দিচ্ছে না। তার মানে সরকারের ক্ষমতা আছে, সরকার ইচ্ছে করলেই টপ লেভেল ব্যুরোক্রেসি, টপ লেভেল পুলিশ অনেককে বিতাড়িত করছে অলরেডি। জুডিশিয়ারিতে কী হলো, আপনি ওখানে একটা মব গেল, ওটাও তো এক মব ছিল। এখন তখন সেদিন হয়তো কেউ বলতে সাহস পান নেই, বাট এটা তো মব ছিল, এটা তো সরকারের দায়িত্ব ছিল জুডিশিয়ারিতে তারা কি পরিবর্তন করবেন। এটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা সমন্বয়কদের দায়িত্ব না, তারা পুরা হাইকোর্ট ঘেরাও করে ফেলবেন, তারপরে এক একজন পদত্যাগ করবে। এবং ওখানে ওই যে একটু আগে উনি বললেন না, একটা লিস্ট আছে, ওই লিস্টে প্রধান বিচারপতির নাম আছে, আরেকজন সিনিয়র বিচারপতির নাম আছে। ও উনারা যদি ক্যান্টনমেন্টে বন্দি থাকেন, এখন কোথায় আছে আমি জানি না, তাহলে উনারা কীভাবে রেফারেন্সের ফুল কোর্ট কীভাবে বসলো, কে তাদের সাইন নিয়ে আসলো, মানে এগুলো অনেক আলোচনা। আমরা প্রথম থেকে ডক্টর ইউনূস গভর্নমেন্ট 8 তারিখে শপথ নিল না, একটু দেরিতে, সন্ধ্যায় শপথ নেওয়ার কথা ছিল, 3-4 ঘন্টা লেগেছে এইসব কারণে। ডক্টর ইউনূস গভর্নমেন্ট যেদিন শপথ নিলেন তার পরের দিন থেকে তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা একটা তো পরিস্থিতি হয়েছে, এটা তো আমরা জানি। এবং বিপ্লব উত্তর বলেন অথবা অভ্যুত্থান উত্তর বলেন অথবা জনরোষের একটা আন্দোলন বলেন, যে কোনো আন্দোলনের পরে কিছুটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না। এবং বাংলাদেশের পুলিশের 200 বছরের ইতিহাসে পুলিশ স্টেশনে হামলা হয়নি এরকম না। নকশালবাড়ি আন্দোলন এরা হামলা করছে, হক তোয়া মতিন আলাউদ্দিন হামলা করছে, আমরা যখন গণবাহিনী করছে আমরাও 2-1টা পুলিশ স্টেশনে হামলা করে অস্ত্র লুট করে নিয়ে গেছি। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় 2-4টা পুলিশ স্টেশন থেকে নিয়ে গেছে। বাট এইবার যে শত মানে 450-এর উপর পুলিশ স্টেশন হামলা, আগুন লাগানো,
পুলিশ হত্যা এবং তারপরে সমস্ত অস্ত্র লুট করে নেওয়া, এবং এখনও 1/3 অস্ত্র বাইরে আছে, আমরা এখনও ফিরত আনতে পারিনি। তাহলে একটা সরকার যখন দায়িত্ব নেয়, তার প্রধান দায়িত্ব কি? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ঠিক করা, এবং এই দায়িত্ব তো তাকে দেওয়া উচিত ছিল, কাউকে বলা উচিত ছিল। কাউকে দেওয়া মানে সরাসরি সেনাবাহিনীকে এই দায়িত্ব নিতে বলা উচিত ছিল, স্ট্রিক্ট অর্ডার যে আপনি এখন দায়িত্ব নেবেন এবং কোনো ধরনের মব হবে না, এবং আপনার যে পুলিশের যে বিশৃঙ্খলা হয়েছে এটাকে ঠিক করতে হবে। কিন্তু আমরা তো সিভিল প্রশাসনের সহযোগিতায় কিন্তু মাঠে এখনো সেনাবাহিনী রয়েছে। হ্যাঁ আছে তো, কিন্তু আপনার আজকেও সেনা সদরের ব্রিফিং এ বলা হয়েছে যে মব নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী সচেষ্ট রয়েছে। না, সচেষ্ট হলে তো আমরা দেখি না, ওটা সেনা সদর যে বিবৃতি দিলে তো হবে না। আপনি পটিয়াতে কি করলেন? পটিয়াতে গেছিল, তারা চেষ্টা করেছেন। তারপরে পটিয়ার ঘটনা তো খুব ইম্পর্টেন্ট এজেন্ডা, কিন্তু আপনি পটিয়াতে মব হইল এবং আপনি যাকে গ্রেপ্তার করতে বললেন, পুলিশ এখানে যেহেতু পুলিশের এখনো কালাকানুন আছে, আমি যদি একদম স্ট্রেট বলি যে আমি প্রশাসনিকভাবে যদি দেখি, তাহলে পুলিশ তাকে 54-এ অ্যারেস্ট করে রেখে দিতে পারতো। 54-এ অ্যারেস্ট করতে কোনো বাধা নেই, তার নামে মামলা নেই, পুলিশ এটা করতে পারতো। এখানকার পুলিশ অফিসার বা ওসি সাহেব কী মনে করছেন আমি জানি না, বাট তিনি হয়তো চেষ্টা করছেন যে না, একজনকে ধরে এনে দিবেন, আমি তাকে 54-এ গ্রেপ্তার করবো, তো কালকে আরও 10 জনকে আনবেন, তখন আমাকে এটা করতে হবে। মানে এক একজন যে পজিশনে থাকে বিবেচনা তো সে করে, কিন্তু তার পরবর্তীতে যখন আপনি এই পুলিশ অফিসারকে বদলি করবেন, তাহলে অন্যান্য পুলিশ স্টেশনে কী খবর দেবে? পাটগ্রামে দুজনকে আপনার চাঁদাবাজির জন্য আদালতে শাস্তি দেয়, মোবাইল কোর্টে 1 মাস করে শাস্তি দিয়েছে, ঢুকে গেছে 200-300 লোক, তাকে চিনিয়ে আনছে, 12 জন ওসি সহ 12 জন পুলিশ আহত। তা আপনি যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার চেষ্টা করছেন, তারপরে বলবেন যে এটা তো অমুক দলের লোকেরা করে, মাদার ভাঙ্গে অমুক দলের লোকেরা করে, এসব বলে তো লাভ নেই। এবং বিএনপিকে একটা ভিক্টিমাইজ করার একটা চেষ্টা কিন্তু আছে, বারবার বলে দেওয়া হয় যে অমুক দলের লোকেরা এগুলো করছে। আপনি কি করেন? আপনি সরকার চালান, আপনি কি করেন? সুতরাং এই যে ফেসিবাদ মুক্ত হয় নাই, এটা যদি বুঝেন, আপনি মুক্ত করেন না রে ভাই। আপনার মানা করছে কি? আপনি 11 মাস সময় পেয়েছেন না, আপনি যতটুকু মুক্ত করার করেন, আর যতটুকু পারবেন না বলেন জনগণকে যে আমি এইটুকু পারতেছি না। কিন্তু আপনাকে তো সরকারটা চালাতে হবে। এই যে একটা সরকারের যে অঙ্গগুলো আছে, পুলিশ, সিভিল সার্ভিস, জুডিশিয়ারি এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলোকে যে নেতৃত্ব দেওয়া এবং এগুলোকে চালানো, এগুলোর মাধ্যমে যে দেশের জনগণকে শান্তি দেওয়া, এই কাজটা কিন্তু আমরা দেখছি না। ধরেন প্রথম দিকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে আলাপ আলোচনা শুরু হলো, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে না, এটা জনগণ ডিসাইড করবে। এবং আমরাও যখন আলোচনা করছিলাম যে এটা জনগণের উপর ছেড়ে দেন, জনগণ যেভাবে মুসলিম লীগ গায়েব করে দিচ্ছে, এইভাবে আওয়ামী লীগও একসময় গায়েব হয়ে যাবে, তাদের যা কৃতকর্ম সেই ফলাফলটা রাখেন। তখন এইটা নিয়ে আলোচনা হলো, এটা করতে পারলেন না। এরপরে তো আমরা একটা ড্রামা দেখলাম, ড্রামাই বলতেছি, ওখানে ওখানে প্রথমে প্রধান উপদেষ্টা শুক্রবারে আর আগের রাতে, বৃহস্পতিবার রাত 11টায় হঠাৎ করে একটা ঘোষণা, নিষিদ্ধ করতে হবে, এই জন্য প্রধান উপদেষ্টাকে ঘেরাও করা হবে। ওখানে কিন্তু 144 জারি করা ছিল, এখনো আছে, মাঝে মাঝে পুলিশ এটা আবার বলে দেয় মনে করে। এরপরে ওখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা যখন আসছিল, পুলিশ কি করছে এটা আমরা জানি, কি করেছে, বা শিক্ষকদের ব্যাপারে পুলিশ কি করেছে, মাদ্রাসা শিক্ষকদের ব্যাপারে কি করেছে, এগুলো আমরা জানি। বাট এনসিপি যখন এটা রাতে 11টায় গেল, ওখানে আসন ঘেরে বসলো, পুলিশ কিছুই করে নাই। শুক্রবারে ওইখানে ধরেন আমি যতটুকু ভিডিও দেখছি 100-200 মানুষ ছিল শুক্রবারে জুম্মার নামাজ পর্যন্ত। এরপরে সেখানে জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলো অংশগ্রহণ করে, বেশ বড় হয় জামাতটা। এরপরে তো শাহবাগে গেল এবং আন্দোলনটা জারি থাকলো, এবং এক পর্যায়ে বলা হলো যে আজকে রাত্রে 9টার মধ্যেই বা 8টার মধ্যেই এই সিদ্ধান্ত দিতে হবে। তখন একটা সিদ্ধান্ত আমরা পেলাম। কি সিদ্ধান্ত? যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা চলছে, আওয়ামী লীগের বিরুদ্ধে তো মামলা এখনো শুরু হয়নি, মামলা হচ্ছে শেখ হাসিনা এবং ওই যে তার যে সঙ্গী সাথী যারা আছেন, যাদের এই গণহত্যার সাথে ইমপ্লিকেট করা হচ্ছে বা তাদের অভিযোগ আনা হচ্ছে, সেই মামলা চলছে। এবং সেই মামলা এবং ওই মামলা কি করব আমরা, এই মামলার রায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, কার্যক্রম বন্ধ থাকবে। এবং ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে তারাও তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেন। এখানে অনেকে এরকম মনে করেন যে এই সরকারের অধীনে, ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হলে আওয়ামী লীগ নিজেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, কেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার অবস্থা নাই, তাদের বড় বড় নেতারা পলাতক এবং তাদের অধিকাংশ এমপি পলাতক, তাদের টপ লেভেল নাই এখন। তো নির্বাচন করার জন্য তো একটা শক্তি লাগে। তো দেখা যাবে ইউনূসের সরকারের ব্যাপারে, তারা যেহেতু ইউনূস সরকার দ্বারা পলায়ন করতে হয়েছে এবং এই সরকারটা গঠিত হয়েছে, ডাইরেক্টলি এখন অন্য রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের কনফ্রন্টেশন নাই।
সুতরাং তারা চিন্তা করবে যে না, আমি এই সরকারের অধীনে কোনো নির্বাচন করব না। তো এখন অনেকে এরকম মনে করেন, যে এটা মনে করে যে প্ল্যান বি যেহেতু বলছেন, যে এটা আওয়ামী লীগকে একটা সুযোগ করে দেওয়া হলো, ভাই আমাদের তো নির্বাচনে ঢুকতেই দেয়নি, এবং এটা কোনো ইনক্লুসিভ নির্বাচন হয়নি। কেন বদিউল আলম মজুমদারদের কথা আপনি চিন্তা করেন, সবসময় আমরা যখন আলোচনা করেছি তখন আমরা বলেছি যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। Right. এখন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচনে আসবে না, আওয়ামী লীগ করতে পারবে কিনা, জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে কিনা, সেটা জনগণের ব্যাপার। কিন্তু এখন আপনি আওয়ামী লীগকে একটা সুযোগ দিচ্ছেন যে তারা নির্বাচনে আসবে না, কেন আমাকে তো নিষিদ্ধ করে রাখছে, এবং তারা বিভিন্নভাবে এটা মানুষকে বলার চেষ্টা করবে এবং আন্তর্জাতিকভাবে এটা বলার চেষ্টা করবে। এই কারণে কিন্তু জাতিসংঘ থেকে বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার যে আইন করা হয়েছে নতুনভাবে, সেটা অ্যাকসেপ্টেবল না। তা আমরা তো এখন মানে যখন নিউ ইয়র্ক টাইমসে শেখ হাসিনার বিরুদ্ধে বা খালেদা জিয়ার বিরুদ্ধে যখন কোনো নিউজ হয় বা কোনো সরকারের বিরুদ্ধে, তখন কিন্তু বিরোধী দলে যারা থাকে খুব ডুগডুগি বাজে আমরা। এখন নিউ ইয়র্ক টাইমসের নিউজ হচ্ছে না একটা, এখন কিন্তু ডুগডুগি বাজে না, এখন আমরা প্রতিবাদ করি। এইটা হলো আমাদের দ্বিচারিতা। আমাদের যে সরকারি যারা থাকেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের মধ্যে একটা দ্বিচারিতা ওয়ার্ক করে যে আমি আমার পক্ষে থাকলে খুব ভালো, আমার পক্ষে না থাকলে সব খারাপ। জি। এই দ্বিচারিতা থেকে রাজনীতিকে বের করে আনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আগামী 90 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব, কারণ এটা আমাদের প্রমাণক আছে। মানে তত্ত্বাবধায়ক সরকার যারা দায়িত্ব পালন করেছেন 91, 96, 2001, 2008-এ 2008-এ একটু টাইম বেশি ছিল, ওটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না, বাট 91, 96, 2001-এ 90 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে। নির্বাচন করা সম্ভব, এটাতে শুধুমাত্র সরকারের সদিচ্ছা থাকতে হবে। এবং একটা নির্বাচিত সরকার না থাকলে কি কি অসুবিধা হয় এটা আমরা অলরেডি আলোচনা করেছি এবং বুঝে গেছে জনগণ। আপনি এই যে বড় বড় করে আমরা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম করলাম না, আপনি কি বিনিয়োগ সম্মেলন, বিনিয়োগ সম্মেলন কোথায় বিনিয়োগ আছে? আপনারা এখন পর্যন্ত যতটুকু খবর পাচ্ছি আমরা, মানে যতটুকু খবর নেই, তাতে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা, কোইকা সবাই কিন্তু অপেক্ষা করছে যে একটা নির্বাচিত সরকার আসলে তাদের সাথে ডিল করবে। কারণ একটা প্রজেক্ট তো 3 মাসের প্রজেক্ট হয় না। একটা বড় ধরনের প্রজেক্ট যদি নিতে চান আমাদের বাংলাদেশে, এবং ওই যে বৈদেশিক সাহায্য যদি পেতে চান, তাহলে এটা 2, 3, 4 বছরের প্রজেক্ট। এবং ইভেন তিস্তা নিয়ে চিন্তা করেন, তিস্তা প্রজেক্ট তো 6 মাসের মধ্যে ইউনূস সাহেব যদি ডিসেম্বরেও নির্বাচন দেন, না দেন ফেব্রুয়ারিতে দেন, না দেন তাহলে এপ্রিলে যদি দেন, তাহলে তারাতে সময় কই? এই সময়ের মধ্যে কি আপনি সব ঠিক করতে পারবেন? এই যে তারা একটা কি নীতিমালা করলো, টেলিফোন নীতিমালা, তাড়াহুড়ো করে ওই কথা ইলন মাস্কের সাথে একটা চুক্তি করে ফেলো আমরা, যে কি ইন্টারনেট কি আসবে। তো এইসব তো এই সরকার এখন করার কোনো প্রয়োজন নেই। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের আয়োজন করতে হবে, একটা ভালো নির্বাচন। এবং সেই ভালো নির্বাচন করার জন্য কি কি শর্তাবলী পূরণ করতে হবে, এটা কিন্তু আমাদের রাজনীতিবিদরা জানেন, সরকার জানে, আমাদের যারা এই সময় কাজ করবেন তারাও জানেন। সুতরাং এইটার দিকে আমরা এগিয়ে যাই।